গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল আরও ৭৪ ফিলিস্তিনির। জ্বালানি সংকটে ভেঙে পড়েছে পানি সরবরাহ ব্যবস্থা। হামাসের কারণে আটকে আছে যুদ্ধবিরতি দাবি নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের ২১ বিলিয়ন ইউরোর পণ্যে শুল্ক বসানোর সিদ্ধান্ত আবারও পিছিয়েছে ইইউ। আলোচনার সুযোগ তৈরি করতেই পদক্ষেপ, জানালেন ইউরোপীয় কমিশন প্রধান। তিব্বত ইস্যুই ভারত চীন উত্তপ্ত সম্পর্কের মূল কাঁটা, কড়া বার্তা বেইজিংয়ের। ভারতীয় কূটনৈতিক মহলকে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গাজায় গেল একদিনে ইসরায়েলি হামলায় আরও ৭৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি অবরোধের কারণে সম্পূর্ণ ভেঙে পড়েছে গাজার পানি সরবরাহ ব্যবস্থা। এদিকে বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে। এদিকে জ্বালানি অবরোধের কারণে সম্পূর্ণ ভেঙে পড়েছে গাজার পানি সরবরাহ ব্যবস্থা। চলতি মাসের ২ তারিখ থেকে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের জ্বালানি প্রবাহ। ফলে বন্ধ হয়ে গেছে পানি বিশুদ্ধকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। পাশাপাশি গাজার হাসপাতালগুলো এখন কেবল মৃত্যুর প্রহর গুনছে। শিফা হাসপাতালের পরিচালক জানান, দ্রুত জ্বালানি না আসলে সমস্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যাবে। নবজাতক ইনকিউবেটর, অপারেশন থিয়েটার, আইসিইউ সবই অচল হয়ে পড়েছে। ওষুধের ঘাটতিও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বলে জানান তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের প্রস্তাবে তিনি সম্মত ছিলেন, তবে হামাস তা প্রত্যাখ্যান করেছে। অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, প্রস্তাবটি তারা গ্রহণ করেছে। পরে মধ্যস্থতাকারীদের সংশোধিত সংস্করণও মেনে নেওয়া হয়েছে, কিন্তু হামাসই তা ফিরিয়ে দিয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দখলদার ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আগামী সপ্তাহে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করবে বাংলাদেশ সহ বিশ্বের ২০টিরও বেশি দেশ। কলম্বিয়ার বোগোতায় আগামী ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এক উচ্চ পর্যায়ের সম্মেলন, যার লক্ষ্য মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া। এই সম্মেলনের মূল আয়োজক দ্য হেগ গ্রুপ। কলম্বিয়া সরকারের সহায়তায় আয়োজিত এই বৈঠকে থাকবে আন্তর্জাতিক সম্পর্ক ও আইন বিশেষজ্ঞদের উপস্থিতি। এই সম্মেলনে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। একই সঙ্গে ফিলিস্তিন সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারাও থাকছেন এতে। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও কাঁপল ইউক্রেনের বিভিন্ন শহর। এক রাতেই ছোড়া হয়েছে ৬০০রও বেশি ড্রোন ও মিসাইল। নিহত হয়েছেন অন্তত ৬ জন। স্থল অভিযান চালিয়ে দোনেস্কের আরও একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। এরই মধ্যে কৃষি পণ্য রফতানি নিয়ে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া। এই অঞ্চলটি নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে সুমি, জাপোরিজ্জিয়া ও খারসন সহ ৬টি অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী। সপ্তাহ জুড়ে চলা হামলার মধ্যে একটি বড় কূটনৈতিক সিদ্ধান্তে পৌঁছেছে মস্কো। ২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত কৃষিপণ্য রপ্তানি বিষয়ক চুক্তি তারা আর নবায়ন করবে না। পশ্চিমা দেশগুলোর বিমা, পেমেন্ট ও লজিস্টিক বাধার কারণে এই চুক্তির ৫টি মৌলিক লক্ষ্য পূরণ হয়নি বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়ার বিষয়ে স্থানীয় সময় সোমবার একটি বড় ঘোষণা দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে উত্তেজনা বাড়ছে মস্কোতেও। ট্রাম্প সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে অসন্তোষ প্রকাশ করেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের ঘোষণার জন্য অপেক্ষা করছে রাশিয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ২১ বিলিয়ন ইউরোর পণ্যের ওপর শুল্ক বসানোর সিদ্ধান্ত পিছিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার সুযোগ তৈরি করতেই এমন সিদ্ধান্ত বলে জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। তবে তিনি সতর্ক করে বলেন, সমাধান না হলে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে ইইউ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩০% শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে। এর আগেই পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের ২১ বিলিয়ন ইউরোর পণ্যের ওপর শুল্ক বসানোর কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। তবে মার্চে স্থগিত হওয়া সেই প্রতিশোধমূলক সিদ্ধান্ত আবারও স্থগিতই রাখার কথা জানান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। আলোচনার সুযোগ তৈরি করতেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ভন ডার লিয়েন বলেন, যুক্তরাষ্ট্র
থেকে চিঠি এসেছে, বলা হয়েছে সমঝোতা না হলে আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। তাই পাল্টা শুল্ক প্রস্তুতির পাশাপাশি আলোচনার সময় বাড়ানো হয়েছে আগস্টের প্রথম দিক পর্যন্ত। তবে তিনি সতর্ক করে বলেন, সমাধান না হলে ইইউ প্রস্তুত থাকবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে। এরই মধ্যে আলোচনার রূপরেখা নির্ধারণে সোমবার ব্রাসেলসে বৈঠকে বসছে ইউরোপীয় বাণিজ্য মন্ত্রীরা। জার্মান অর্থমন্ত্রী লার্স ক্লিংবেই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা প্রয়োজন, তবে ব্যর্থ হলে ইউরোপীয় চাকরি ও ব্যবসার বাজার রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিকে আত্মঘাতী, একতরফা ও বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে দেখছে সংশ্লিষ্ট দেশগুলো। স্পেন, ইতালি ও মেক্সিকোর সাধারণ মানুষ এই স্বেচ্ছাচারী পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। ইউরোপের গালে যুক্তরাষ্ট্রের থাপ্পড় কিংবা ট্রাম্পের হুঙ্কার, এর মতো বাহারি হেডলাইনে ছেয়ে গেছে ইউরোপের দেশগুলোর সংবাদপত্র। আগামী 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্য আমদানিতে 30% শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিতে গঠিত হয়েছে, যার কারণে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ভাষায়, ইউরোপ বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য বাণিজ্য করছে। ইউরোপীয় দেশগুলোর নাগরিকরা তুমুল নিন্দা জানাচ্ছেন ওয়াশিংটনের এই সিদ্ধান্তে, সমালোচনা করছেন ট্রাম্পেরও। স্পেনের মাদ্রিদের বাসিন্দারা বলছেন, এই সিদ্ধান্তের প্রভাব পড়বে গোটা বিশ্বের উপর। এটা একটা দুর্যোগ। এমন নির্বোধ, দিশেহারা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে আগে আসেনি। আন্তর্জাতিক শুল্ক নিয়ে এক ভয়ঙ্কর খেলা খেলছেন তিনি। ইতালির পত্রিকাগুলোর শিরোনামে উঠে এসেছে এই শুল্ক ইস্যু। লা স্টাম্পা ও লা ভেরিতার মতে, এই সিদ্ধান্ত ট্রাম্পের পক্ষ থেকে এক সরাসরি চ্যালেঞ্জ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেন, চুক্তি না হলে ইইউ প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত। মেক্সিকোর প্রতিক্রিয়াও কম তীব্র নয়। বাসিন্দারা বলেন, ট্রাম্প এমন একটি কৌশলে এগোচ্ছেন যা মেক্সিকো, কানাডা ও ইইউর মতো বাণিজ্য সহযোগীদের ক্ষতিগ্রস্ত করবে, যা একটি ভয়ঙ্কর ভুল। আমার মনে হয় এটি মেক্সিকোকে ভয় দেখানো এবং আমাদের নিয়ন্ত্রণ করার জন্য তৈরি একটি কৌশল, কিন্তু এটি আমাদের কোথাও পৌঁছাতে সাহায্য করবে না। এটি নিজের পায়ে কুড়াল মারার মতো। অনেকে বলছেন, ট্রাম্প তাদের ভয় দেখাতে চাইছেন, কিন্তু এতে কোনো লাভ হবে না। মেক্সিকো যেসব পণ্য তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রেরই দরকার বলে দাবি তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ট্রাম্পের ওপর হামলার 1 বছর পর সিনেটের তদন্ত প্রতিবেদন, সিক্রেট সার্ভিসের ব্যর্থতা আখ্যা, নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্টদের বরখাস্ত না করায় তীব্র সমালোচনা। তিব্বত ইস্যুই ভারত চীন সম্পর্কের মূল কাঁটা বলে কড়া বার্তা দিয়েছে চীনা দূতাবাস। দালাই লামার 90তম জন্মদিনে ভারতীয় মন্ত্রীদের অংশগ্রহণ এবং তার মন্তব্যের পর এমন মন্তব্য করেছে বেইজিং। এ বিষয়ে ভারতের কূটনৈতিক মহলের আরও সংবেদনশীল হওয়া উচিত বলে ক্ষোভ প্রকাশ করেছে দেশটি। এই উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দালাই লামার উত্তরসূরি নির্বাচনে চীনের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন নির্বাসিত তিব্বতী ধর্মগুরু। ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজ্জুর সঙ্গে একই মঞ্চে বসে তিনি জানান, পরবর্তী দালাই লামা নির্ধারণ করবেন শুধুমাত্র তিব্বতী বৌদ্ধরা। চীনা দূতাবাস এর মধ্যে এই ইস্যুকে ভারত চীন সম্পর্কের কাঁটা বলে মন্তব্য করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির দূতাবাস জানায়, তিব্বত সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ বিষয়, এতে অন্য দেশের কিছু বলার অধিকার নেই। চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং সামাজিক মাধ্যমে বলেন, ভারতের কিছু কৌশলগত ও গবেষণা মহল দালাই লামার পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য করছেন তা অবাঞ্ছিত। তিনি আরও দাবি করেন, এ ধরনের বিষয়ে ভারতের পররাষ্ট্র সংশ্লিষ্টদের আরও সংবেদনশীল হওয়া উচিত। চীন এই বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বর্তমানে প্রায় 70,000 তিব্বতী শরণার্থী ভারতে বসবাস করছেন। ভারতের ধর্মশালায় রয়েছে তিব্বত সরকারের নির্বাসিত সদর দফতরও। বহু কূটনীতিক বলছেন, দালাই লামার উপস্থিতি ভারতকে চীনের বিপরীতে কৌশলগত সুবিধা দেয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ধর্ম ও বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়ে কোনো অবস্থান নেয় না। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই 15 জুলাই চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন তিনি। বৈঠকের ফাঁকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। 2020 সালের সীমান্ত সংঘর্ষের পর এটি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
মিয়ানমারের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফার অন্তত 4টি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর হামলার অভিযোগ উঠেছে। রোববার ভোরে শতাধিক ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় উলফার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংগঠনটির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনীর চালানো এই হামলায় উলফা আইয়ের অন্তত 19 সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে 19 জন। তবে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে মিয়ানমারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এ ধরনের কোনো অভিযানের তথ্য নেই। ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলার 1 বছর পর তদন্ত প্রতিবেদন দিয়েছে মার্কিন সিনেট। এতে বলা হয়, এটি কেবল একক গাফিলতি নয়, বরং গোটা সিক্রেট সার্ভিস ব্যবস্থার এক ভয়াবহ বিপর্যয়। ঘটনাস্থলে নজরদারির ব্যর্থতা, প্রতিক্রিয়ার ধীরগতি এবং হুমকি উপেক্ষা সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভঙ্গুর। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্টদের বরখাস্ত না করায় উঠেছে তীব্র সমালোচনা। 2024 সালের 13 জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে বন্দুকধারী থমাস ম্যাথিউ ক্রুকসের গুলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কান ছুঁয়ে যায়। এ সময় একজন সমর্থক নিহত হন, আহত হন আরও 2 জন। পরে গুলি বিনিময়ে নিহত হন বন্দুকধারী। ঘটনার 1 বছর পর প্রকাশিত সিনেট প্রতিবেদন বলছে, যদি নিরাপত্তা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে এই হামলা প্রতিরোধ করা যেত। এতে বলা হয়, সিক্রেট সার্ভিস আগে থেকেই বন্দুকধারীর অবস্থান শনাক্ত করতে পারত। বেশ কয়েকটি গোয়েন্দা সূত্র হামলার আশঙ্কার কথা জানিয়ে আগেই সতর্ক করেছিল, কিন্তু তারা সেই তথ্য আমলই নেয়নি। হামলার 10 দিন পর পদত্যাগ করেন সিক্রেট সার্ভিসের তৎকালীন পরিচালক কিম্বারলি চিটল। সাময়িক বরখাস্ত হন 6 জন নিরাপত্তা কর্মকর্তা। তবে কারো বিরুদ্ধে গুরুতর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিনেট কমিটি বলছে, এদের অনেকেই শাস্তি পাওয়ার যোগ্য হলেও সংস্থাটি দায়সারা ব্যবস্থা নিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলার মতো ঘটনা যেন আর না ঘটে, সে নিশ্চয়তা দিতে পারছে না সিক্রেট সার্ভিস। এই ঘটনায় আরও ব্যাপক জবাবদিহি ও শাস্তির দাবি তুলেছেন আইন প্রণেতারা। এ নিয়ে ক্ষোভ জানান সিনেটর র্যান্ড পল। অর্চিতা শহীন, সময় সংবাদ। মার্কিন ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে বিচার বিভাগের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই পদত্যাগের খবর উড়িয়ে দিলেন এফবিআই পরিচালক ক্যাস প্যাটেল। জানান, বিচার বিভাগের নানা সিদ্ধান্তে ক্ষুব্ধ হলেও দায়িত্ব ছাড়ছেন না তিনি। 2019 সালে ম্যানহাটন কারাগারে ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টিনের অস্বাভাবিক মৃত্যু হয়। তার মৃত্যু ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয়। ক্যাস প্যাটেল অ্যাপস্টিন ইস্যুতে পুনরায় তদন্তের পক্ষে জোরালো অবস্থান নিলেন। তবে হঠাৎ করেই বিচার বিভাগ এবং এফবিআইয়ের যৌথ বিবৃতিতে জানানো হয়, অ্যাপস্টিন আত্মহত্যাই করেছে। এরপরই গুঞ্জন উঠে বিচার বিভাগের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন ক্যাস প্যাটেল। পরিস্থিতি ঘোলাটে হলেও প্যাটেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এফবিআই পরিচালকের দায়িত্বেই থাকছেন তিনি। চীন তাইওয়ান যুদ্ধ বাঁধলে মার্কিন মিত্রদের অবস্থান কি হবে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। গেল কয়েক মাস ধরে এই ইস্যুতে মার্কিন কর্মকর্তারা জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে। অস্ট্রেলিয়া সাফ জানিয়েছে, যুদ্ধ নয়, কূটনীতিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে ক্যানবেরা। আগেভাগে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নয় জাপানও। টোকিও বলছে, যুদ্ধের পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে তারা। এদিকে আবারও নিজেদের আকাশ এবং সমুদ্র সীমায় চীনা যুদ্ধবিমান এবং নৌযান অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। তাইওয়ান ঘিরে সম্প্রতি সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন, যা নিয়ে আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে। এমন পরিস্থিতিতে রোববার ফের নিজেদের আকাশ সীমায় চীনা সামরিক তৎপরতার অভিযোগ করল তাইওয়ান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রোববার সকালে 11টি চীনা যুদ্ধবিমান, 7টি নৌযান দ্বীপটির চারপাশে টহল দিয়েছে। এর মধ্যে অন্তত 9টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ে। প্রতিক্রিয়ায় পাল্টা পর্যবেক্ষণে নামে তাইওয়ানের বিমান ও নৌবাহিনী। সক্রিয় করা হয় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। সেনা মহড়া চালিয়েছে তাইওয়ানও। হানকুয়াং নামে এই মহড়ায় তারা ব্যবহার করেছে মার্কিন হিমার্স রকেট সিস্টেম, যা চীনের উপকূলীয় ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। তাইওয়ান বলছে, এই প্রস্তুতি ভবিষ্যতের চীনা হামলা মোকাবিলায় তাদের প্রতিরোধ সক্ষমতার প্রমাণ। চীন তাইওয়ান যুদ্ধ বাঁধলে মার্কিন মিত্রদের অবস্থান কি হবে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে বিভিন্ন পক্ষের সঙ্গে এ নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা। এরই মধ্যে অস্ট্রেলিয়া জানিয়েছে, যুদ্ধ নয়, কূটনীতিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে ক্যানবেরা। আর জাপান বলছে, যুদ্ধের পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে তারা।
ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 2 মাসে 6,000-এর বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। শ্রম আইন সহ বিভিন্ন নিয়ম ভঙ্গের অভিযোগ। সাধারণ ক্ষমার মেয়াদ শেষের পরই এমন কঠোর সিদ্ধান্ত। নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। স্থানীয় সময় রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 82 বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বুহারির মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ডিজিটাল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী বশির আহমদ। মুহাম্মাদু বুহারি প্রথমে সেনা শাসক হিসেবে দেশটির ক্ষমতায় বসেছিলেন, পরে নির্বাচিত গণতান্ত্রিক নেতা হিসেবে দেশ পরিচালনা করেন তিনি। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে 2 নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ সদস্য সহ আরও অন্তত 3 জন। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারীও। স্থানীয় সময় রোববার সকালে অঙ্গরাজ্যের লেক্সিংটন শহরের একটি গির্জায় এই হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 নারী। এর আগে শহরের বিমানবন্দরের কাছে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় ওই হামলাকারী। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। নিরাপত্তা বাহিনীর ওই সদস্যর ওপর গুলি চালিয়ে বন্দুকধারী গাড়ি ছিনতাই করে ওই গির্জায় গিয়ে হামলা চালায়। পরে পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় সে। হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এই ঘটনার পর শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত 9 মাসে অপরাধ চক্রের নৃশংসতায় হাইতিতে নিহত হয়েছেন প্রায় 5,000 মানুষ। সহিংসতার কারণে বন্ধ রয়েছে হাসপাতাল। গুলির শব্দে আতঙ্কে নগরবাসী। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে হাইতিতে আশঙ্কাজনক হারে বেড়েছে সংঘাত সহিংসতা। সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে রাজধানী পোর্ট অব প্রিন্সকে ঘিরে। ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে অপরাধের মাত্রা চরম আকার ধারণ করেছে। গত অক্টোবর থেকে জুন পর্যন্ত দেশটিতে সহিংসতায় প্রাণ হারিয়েছেন 4,864 জন। রাজধানী পোর্ট অফ প্রিন্স ও এর আশেপাশেই প্রাণ গেছে হাজারের বেশি। এই সময়ের মধ্যে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। সহিংসতায় ভেঙে পড়েছে স্বাস্থ্য খাত। গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি হসপিটাল অফ মিরেবালেস বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের তথ্য মতে পোর্ট অফ প্রিন্স এলাকায় মাত্র 25% স্বাস্থ্যকেন্দ্র কার্যকর রয়েছে। ফলে চিকিৎসা সেবা পাচ্ছে না হাজারো মানুষ। এই চিত্রকে শেষ না হওয়া এক বিভীষিকার গল্প হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। তবে এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন হাইতির সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জাতিসংঘকেই দুষছেন সহিংসতা উস্কে দেওয়ার জন্য। তাদের দাবি, প্রকৃত প্রাণহানির সংখ্যা তারা জানে না, আর যে সংখ্যা দিচ্ছে সেটিও খুবই কম। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। স্পেনের সান ফার্মিন উৎসবে ষাঁড়ের তাড়া খেয়ে 8 জন আহত হয়েছেন। এর মধ্যে 6 জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার দেশটির জরুরি নিরাপত্তা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। লাল সাদা জামা পরা এক ঝাঁক মানুষ দৌড়াচ্ছে, পেছনে তাড়া করছে বিশালাকায় ষাঁড়। দেখে রোমহর্ষক কোনো চলচ্চিত্রের সূচনা মনে হলেও এই চিত্র বাস্তবের। স্পেনের পাম্পলোনায় প্রতি বছর সান ফার্মিন উৎসবে হাজারো মানুষ জড়ো হয় এই দৌড়ে অংশ নেওয়ার জন্য। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার নাম রানিং অফ দ্য বুলস। বিপজ্জনক এই প্রতিযোগিতায় অংশ নেন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষেরা। এতে হতাহতের ঘটনাও ঘটে। এ বছরও তার ব্যতিক্রম নয়। ষাঁড়ের তাড়া খেয়ে এবারও আহত হয়েছেন 8 প্রতিযোগী, যার মধ্যে 6 জনকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় রোববার এই তথ্য নিশ্চিত করে নাভারা এলাকার জরুরি নিরাপত্তা বাহিনী। 875 মিটার রাস্তায় 2 মিনিট 24 সেকেন্ড ধরে চলে এই দৌড়। আক্রমণাত্মক ষাঁড়ের হাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড়ায় মানুষ। স্পেনে প্রতি বছরই গ্রীষ্মকালে 7 দিন ধরে চলে এই সান ফার্মিন উৎসব। হাজারো দর্শনার্থীর সমাগম একে পৃথিবীর অন্যতম জনপ্রিয় উৎসবগুলোর মধ্যে একটি করে তুলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। 2 মাসে 6,000-এর বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। দেশটির বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আইন ভঙ্গের কারণে আটক করা হয়েছিল এসব অভিবাসীদের। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। অবৈধ অভিবাসী মুক্ত দেশ গড়তে কুয়েত জুড়ে চলমান অভিযান আরো জোরদার করা হয়েছে। যেসব বিদেশি রেসিডেন্সি, শ্রম আইন সহ বিভিন্ন নিয়ম ভঙ্গ করছেন তাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে মে ও জুন মাসে মোট ৬,৩০০ বিদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে কাউকে পাঠানো হয়েছে নিরাপত্তা সংস্থার সুপারিশে, কাউকে আদালতের নির্দেশে। তবে ফেরত পাঠানোর মধ্যে কোন দেশের কতজন রয়েছেন তা প্রকাশ করেনি কুয়েত সরকার। গত বছর অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছিল কুয়েত সরকার। সে সুযোগের মেয়াদ শেষ হওয়ার পরেই শুরু হয় কঠোর অভিযান। পুরো প্রক্রিয়া তদারকি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ নিজে। এদিকে শ্রমবাজারে শিথিলতা থাকায় নিয়োগকর্তারা সহজেই শ্রমিক আনতে পারছেন। পাশাপাশি সাহেল অ্যাপসের মাধ্যমে পার্ট টাইম কাজের সুযোগও রয়েছে, কিন্তু অনেকেই অনুমতি না নিয়ে অবৈধভাবে কাজ করায় পড়েছেন আইনি জটিলতায়। প্রবাসীরা বলছেন নিরাপদে থাকতে হলে কুয়েতের আইন মেনেই চলতে হবে। প্রবাসীদের যারা দেশে বসবাস করে তারা যেন এদেশের আইন কানুন মেনে চলি, সরকার আমাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে রাখছে। এই সুযোগ সুবিধা আমরা গ্রহণ করে চলি। আমি এখানে বৈধভাবে আমার কাগজপত্র সম্পূর্ণ এখানে আছে, আমি বৈধভাবে কাজ করতেছি, তাই আমার কোনো সমস্যা হয় না। কুয়েত সরকার জানিয়ে দিয়েছে দেশের নিরাপত্তা ও শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চলবে নিয়মিতই। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরেই বসবাসের ক্ষেত্রে অনেকের শীর্ষ পছন্দের দেশ অস্ট্রেলিয়া। কিন্তু ভূরাজনৈতিক সংঘাত আর বিশ্বব্যাপী টানাপোড়েনের নেতিবাচক প্রভাব এখন পড়ছে দেশটির অভ্যন্তরে। গত 2 দশকে পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় নিয়মিত শীর্ষে থাকত অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি শহর। নিরাপদ ও উন্নত জীবনযাত্রার আশায় ইউরোপ আমেরিকা থেকেও বহু মানুষ পাড়ি জমিয়েছে দেশটিতে। তবে বৈশ্বিক সংঘাত ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তা ক্রমেই প্রভাব ফেলছে অস্ট্রেলিয়ার অর্থনীতি ও সামাজিক স্থিতিতে। নিরাপত্তা ও কৌশলগত কারণে অস্ট্রেলিয়ায় রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, আবার বাণিজ্যিক নির্ভরতা সবচেয়ে বেশি চীনের উপর। একদিকে নিরাপত্তায় পশ্চিমা শক্তির অংশীদার, অন্যদিকে বাণিজ্যে প্রতিদ্বন্দ্বী শক্তির উপর নির্ভরতা। এই দ্বৈত অবস্থান অস্ট্রেলিয়াকে ফেলেছে দ্বিধায়। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত, ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিংবা ইরান ইসরায়েল উত্তেজনা, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার অভ্যন্তরে তৈরি হয়েছে ধর্মীয় ও জাতিগত বিভাজন। একই সঙ্গে প্রভাব পড়েছে দেশটির তেল, পর্যটন ও শ্রম বাজারে। ভারত পাকিস্তান উত্তেজনার জেরেও ঝুঁকির মুখে পড়েছে দক্ষ অভিবাসী ও শিক্ষার্থীদের প্রবেশ। অর্থনৈতিক চাপে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের পক্ষে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা হয়ে উঠেছে কঠিন। যুদ্ধ এবং এর সাথে সম্পৃক্ত যেই অর্থনীতি এবং নিরাপত্তা, তার উপরেই কিন্তু নির্ভর করে অস্ট্রেলিয়া আগামী দিনগুলোতে কতটুকু শান্তিতে থাকবে, কতটুকু ভালো থাকবে অস্ট্রেলিয়ার জনগণ। SM আমিনুল রুবেল, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়ে। নিউ ইয়র্কে আগামী 16 জুলাই নিলামে উঠছে এক বিরল ডাইনোসরের কঙ্কাল। সঙ্গে থাকছে মঙ্গল গ্রহের 54 পাউন্ড ওজনের উল্কাপিণ্ড। মাত্র 6 ফুট উঁচু আর 11 ফুট লম্বা এই কঙ্কালটি দেখতে ছোট হলেও এর ঐতিহাসিক গুরুত্ব বিশাল। এটি জুরাসিক যুগের একটি মাংসাশী ডাইনোসর। শিশু বয়সী সেরাটোস্টাস বিশ্বে আবিষ্কৃত 4টির মধ্যে একটি এবং একমাত্র যেটি কিনতে পাওয়া যাবে। ডাইনোসরটির মাথার খুলি পুরোপুরি অক্ষত, আর অর্ধেক শরীরের হাড়ও পাওয়া গেছে। বিশেষ করে একটি সম্পূর্ণ পা ও পেলভিস আছে এই নমুনায়। নিলামে এর প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে $4 থেকে $6 মিলিয়ন। আমার পেছনে একটি শিশু বয়সের একটি ডাইনোসরের কঙ্কাল রয়েছে। এটি বিশ্বের মাত্র 4টির মধ্যে একটি। এছাড়া আমরা বিক্রি করছি একটি বিশাল ওজনের মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড। অন্যদিকে বিক্রির তালিকায় আছে মঙ্গল গ্রহের সবচেয়ে বড় খণ্ড, যেটি 25 কেজির উল্কাপিণ্ড, যার নাম নর্থ ইস্ট আফ্রিকা বা উত্তর পশ্চিম আফ্রিকা। এটি সাহারা মরুভূমিতে 2023 সালে খুঁজে পাওয়া একটি খণ্ড। বায়ুমণ্ডলে প্রবেশের সময় চরম উত্তাপে এর বাইরের স্তর গ্লাসি বা চকচকে হয়ে গেছে। পরীক্ষায় নিশ্চিত হয়ে গেছে এটি সত্যিই মঙ্গল থেকে আসা। এর নিলাম মূল্য ধরা হয়েছে $2 থেকে $4 মিলিয়ন। এই দুটি বিরল বস্তুই আগামী 16 জুলাই নিউ ইয়র্কের নিলাম কেন্দ্রে নিলামে উঠবে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল আরও 74 ফিলিস্তিনির। জ্বালানি সংকটে ভেঙে পড়েছে পানি সরবরাহ ব্যবস্থা। হামাসের কারণে আটকে আছে যুদ্ধবিরতি দাবি নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের 21 বিলিয়ন ইউরোর পণ্যে শুল্ক বসানোর সিদ্ধান্ত আবারও পিছিয়েছে ইউ। আলোচনার সুযোগ তৈরি করতেই পদক্ষেপ, জানালো ইউরোপীয় কমিশন প্রধান।
এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।